হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 7 এ কিংস টেল তার পার্ট 3 কম্প্রিহেনশন এক্সারসাইজেস অ্যান্ড টেক্সচুয়াল গ্রামার। আমরা আমাদের আগের 3টে টিউটোরিয়ালে এ কিংস টেল পুরো গল্পটি পড়ে গেছি, তার লাইন বাই লাইন অ্যানালিসিস করে গেছি এবং সমগ্র গল্পটির বঙ্গানুবাদ আমরা করে গেছি এবং আমি 3টি ভিডিও আকারে তা ইউটিউবে আপলোডও করে দিয়েছি এবং আমি আশা করছি যে তোমরা সেই ভিডিও 3টিকে দেখে নিয়েছো। তা যারা এখনও ওই ভিডিও 3টিকে দেখোনি তাদের আমার সাজেশন যে তোমরা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই ইউটিউব চ্যানেলে যাও, সেখানেতে ক্লাস 8-এর যে প্লেলিস্ট আছে সেখানেতে এই কিংস টেলের এই 3টি ভিডিওই আপলোড করা আছে। সেখানে এই 3টে ভিডিওকে তোমরা সিরিয়ালি দেখে নাও, তারপরে আজকের ভিডিওটি দেখো। অর্থাৎ 3টি ভিডিও দেখার পরে আজকের এই প্রশ্ন উত্তরের ভিডিওটি দেখো, তাহলে তোমাদের পুরো এই কিংস টেল গল্পটি জানা হয়ে যাবে এবং তার থেকে যে প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেগুলো তোমাদের করা হয়ে যাবে। তার ফলে তোমাদের পরীক্ষাতে ব্যাপারটা খুবই সুবিধার হবে। ওকে, চলো এই কিংস টেলের যেটি পার্ট 3 তার প্রশ্ন উত্তর এবং টেক্সচুয়াল গ্রামারগুলো আজকে আমরা করি। অ্যাক্টিভিটি 6, write T for true and F for false statement in the given boxes. Give supporting statement for each of your answer. ট্রু এবং ফলস আমাদেরকে নির্ণয় করতে হবে, কোনটি ঠিক কোনটি ভুল সেটি আমাদের নির্ণয় করতে হবে এবং ঠিক হলে ট্রু বা টি লিখবো আর মিথ্যে হলে ফলস বা এফ লিখবো এবং প্রত্যেকটি উত্তরের সাপেক্ষে আমাদেরকে একটি করে সেন্টেন্স বা বাক্য আমাদেরকে তুলে দেখাতে হবে যে উত্তরটি কী কারণে ঠিক বা ভুল। ওকে। এ, দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল। আর্থারের সময়, আর্থারের রাজত্বকালে ইংল্যান্ডের লোকেরা অসুখী ছিল। এটা আমরা জানি, এটার উত্তর হচ্ছে ফলস, কারণ আর্থারের সময় ইংল্যান্ডের লোকেরা খুবই সুখী ছিল। তা আমরা লিখব উত্তরটি ফলস, বক্সের মধ্যে লিখব এফ বা ফলস এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেব। দেখো এইখানেতে 65 পেজ অর্থাৎ 65 পাতার যেটা 3 নম্বর লাইন, কিং আর্থার রুল ফর মেনি হ্যাপি ইয়ার্স। কিং আর্থার রুল ফর মেনি হ্যাপি ইয়ার্স, অনেক দিনে তিনি সুখে রাজত্ব করেছিলেন। তাহলে দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল, না, ফলস। তার উত্তরটা আমরা এই সাপোর্টিং লাইনটা আমরা লিখব কিং আর্থার রুল ফর মেনি হ্যাপি ইয়ার্স। ওকে। বি, মার্লিন টুক কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে। মার্লিন কিং আর্থারের জন্মদিনে কি তাকে সেই তাঁবু, সুসজ্জিত তাঁবুটিতে নিয়ে গেছিল? এটি উত্তর হচ্ছে ফলস, তার কারণ আমরা দেখেছি কিং আর্থারের জন্মদিনে মার্লিন তাকে নিয়ে যায়নি। কিং আর্থারের যেদিনকে বিবাহ হয় সেদিনকে মার্লিন তাকে ওই সুসজ্জিত তাঁবুতে নিয়ে গেছিল। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেব এই 64 পাতার সেকেন্ড স্ট্যান্ডার মাঝামাঝি। দেখো, অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, এই লাইনটি আমরা তুলে দেব। অন দ্য ওয়েডিং ডে মানে তার আর্থারের বিবাহের দিনে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। ওকে। সি, 50 পিপল কুড সিট অ্যাট দ্য রাউন্ড টেবিল। 50 জন লোক ওই গোল টেবিলটাতে বসতে পারতো। এটা হচ্ছে ট্রু, তার কারণ আমরা দেখেছি এই সাপোর্টিং স্টেটমেন্ট আমরা ওই যেখানটা আমরা পড়লাম ঠিক তার পরের লাইনেই, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবল রিচলি কার্ভড কেপেবল অফ সিটিং 50 পিপল। এই লাইনটি আমরা তুলে লিখব। In the middle of the room was a huge round oak table richly carved capable of sitting 50 people. যদি এতটা না লিখতে চাও তাহলে তোমাদেরকে লিখতে হবে in the middle of the room was a তারপরে 3টে ডট 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 ডট, 3টে ডট মানে কন্টিনিউ, এই সেন্টেন্সটি কন্টিনিউ চলছে। তারপরে capable of sitting 50 people, ওই জায়গাটিকে আবার লিখে দিতে হবে। আর যদি তা না করতে চাও পুরো লাইনটি লিখে দিতে পারো। In the middle of the room was a huge round oak table richly carved capable of sitting 50 people. Okay. D, the goodness and the kindness of the knights were known all over the country. আর্থারিয়ান নাইটদের এই সহৃদয়তা এবং তাদের এই দয়াশীলতার কথা গোটা দেশে ছড়িয়ে গেছিল। এর উত্তরটা হচ্ছে ট্রু, তার কারণ আমরা এই
65 65 পাতার প্রথম যে লাইন তার শেষে দেখো, দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। নাইটদের এই গল্পটা, দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, এই লাইনটি আমরা রেফারেন্স হিসেবে তুলে ধরবো। ওকে, অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচেতে 4টি প্রশ্ন দেওয়া আছে এবং তাদের উত্তর, অর্থাৎ প্রশ্ন এবং উত্তর আমরা বোর্ডেতে করব। আমি বোর্ডেতে প্রশ্ন এবং উত্তর দুটোই লিখে দিচ্ছি, তোমরা ধীরে সুস্থে সেগুলোকে লিখে নাও এবং ঘরে ওরকমভাবেই উত্তর লেখা প্র্যাকটিস করবে। ওকে, চলো আমি বোর্ডে এই প্রশ্ন উত্তরগুলো লিখে দিচ্ছি। অ্যাক্টিভিটি 7-এর অ্যাক্টিভিটি 7-এর প্রশ্ন এবং তার উত্তরগুলি আমি বোর্ডে লিখে দিলাম। এবার তোমরা এগুলোকে ধীরে সুস্থে লিখে নাও। আর আমি একবার পড়ছি, ঠিক আছে? তোমরা মিলিয়ে নাও, তার কারণ হচ্ছে খুব ছোট ছোট করে লিখতে হয়েছে। 4টে প্রশ্নকে ওই একবারেই লিখে দিয়েছি, তাই একটু ছোট করে লিখতে হয়েছে। কাজেই যদি বুঝতে অসুবিধা হয় আমি একবার পড়ছি, তোমরা লেখার পরে আমার সঙ্গে মিলিয়ে নাও, তারপরে বুঝতে অসুবিধা হলে জুম করে দেখে নিও। ওকে, হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পজেস দ্য এক্সক্যালিবার। মার্লিনের কথা অনুযায়ী কে এক্সক্যালিবার কার জন্য, বা কে এক্সক্যালিবারকে নিজের কাছে রাখতে পারবে। অ্যাকর্ডিং টু মার্লিন, only an honest and fearless knight who protects the common people can possess the Excalibur. According to মার্লিনের কথা অনুযায়ী, only an honest and fearless knight, একজন ন্যায়বাদী এবং সাহসী নাইট, who protects the common people can possess the Excalibur. ওকে, এবং এটা দেখো একদম প্রথম লাইনেই দেওয়া আছে, দিস ইজ দ্য এক্সক্যালিবার মার্লিন সেড, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোর্ড। আমি এইটাকেই তুলে এখানে গুছিয়ে লিখেছি। এই প্রশ্নের উত্তরগুলো করা কিছুই কঠিন না, কয়েকটা একটু এদিক ওদিক ঘুরিয়ে আসে, বাকি সব মোটামুটি ফ্ল্যাট প্রশ্নই আসে। একবার ভালো করে পড়ে, প্রশ্নগুলোকে পড়ে তার মানেটা বুঝে তুমি যদি ভালো করে সিন পোর্শন খোঁজো, তাহলেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এগুলো কোনো কঠিন ব্যাপার না, আর এখানে একদম ফুল মার্কস ওঠে, 20তে 20ই ওঠে। ওকে, বি, ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন হোয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। The pavilion was richly gilded and was painted crimson and dark blue. The floor of the pavilion was marbled and in the middle of the room was placed the round table. Describe the pavilion where the round table was placed. সেই জায়গাটা, সেই তাঁবুটার কথা বলো, তার সে কেমন দেখতে ছিল যেখানে গোল টেবিলটি ছিল। The pavilion was richly gilded and was painted crimson and dark blue. আমরা দেখছি ওই তাঁবুটি কারুকার্যময় এবং সেটি উজ্জ্বল লাল এবং উজ্জ্বল নীল বর্ণের। দ্য ফ্লোর অফ দ্য প্যাভিলিয়ন ওয়াজ মার্বেলড, আর সেই প্যাভিলিয়ন বা তাঁবুর ফ্লোরটা ছিল মার্বেল করা। অ্যান্ড ইন দ্য মিডিল অফ দ্য রুম ওয়াজ প্লেস দ্য রাউন্ড টেবিল, এবং এই ঘরের মাঝখানে ছিল, ওই তাঁবুর মাঝখানে ছিল গোল টেবিলটি। দেখো এইটা এখানে দেওয়া আছে, এই সেকেন্ড স্ট্যান্ডায়, মানে 64 পাতার সেকেন্ড স্ট্যান্ডায়, অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, দ্য ফ্লোর ওয়াজ মার্বেল অ্যান্ড ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ দ্য লার্জ ওক টেবিল কেপেবল অফ সিটিং 50 পিপল। সব দেওয়াই আছে, আমি সেখান থেকে নিয়ে এটা লিখলাম। এইভাবে জিনিসপত্রগুলোকে গুছিয়ে লেখাটাই হচ্ছে উত্তর। সি, হোয়াট ডিড কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমিস। এটাও এখানে একদম দেওয়াই আছে। দেখো যে কী করছে কিং আর্থার। These knights promised that they would help the helpless, be gentle to the weak and to punish the wicked. 64 পাতার একদম শেষের দুটো লাইন, সেটা আমি লিখেছি, দ্য নাইটস প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, be gentle to the weak and would punish the wicked. The knights promised that they would help the helpless, be gentle to the weak and would punish the wicked. লিখতে লিখতে আমার কালো পেনের কালি শেষ হয়ে গেছে। ইনফ্যাক্ট কালো পেনের কালিটা শেষ আগেই হয়েছে, আমার আর ভরা হয়নি, মানে আর অন্য কালো পেন কেনাও হয়নি। তা যাই হোক, আর আসলে আর একটা নীল পেন রয়েছে, লাল পেন রয়েছে, মানে অল্টারনেট করে করে চলে যাচ্ছে বলে আজকে একদম কালো পেনটি শেষ হয়ে গেল। আমাকে আজকেই বিকালবেলা একটি অন্য পেন কিনতে হবে। যাই হোক, এখন আপাতত এই নীল পেন দিয়ে বাকি দুটি উত্তর লিখে দিয়েছি। বেশ নতুন ধরনের ডিজাইন, কালো, লাল, নীল, ঠিক আছে, রঙিন উত্তরগুলো সব রঙিন উত্তর।
লাস্টের প্রশ্নটা, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে একটু আলাদা, এটাই হচ্ছে মেন প্রশ্ন। আমি তোমাদেরকে যখন পড়িয়েছি তখনই বলেছি যে আমরা এই প্রশ্নটির উত্তর করব। হোয়াই ডিড কিং আর্থার স্মাইল হোয়েন হি ওয়াজ ইনফর্ম দ্যাট দ্য এক্সক্যালিবার ওয়াজ টেকেন ব্যাক ইন টু দ্য লেক বাই এ বিউটিফুল আর্ম? রাজা আর্থার কেন সেই মুচকি হাসি দিয়ে হাসলেন যখন তাকে তার অনুচর এসে বলল যে এক্সক্যালিবারকে ফেরত নিয়ে নেওয়া হয়েছে? আমরা এটা বলেছিলাম যে রাজা বুঝতে পারলেন যে তাকে যে দায়িত্ব অর্পণ, এক্সক্যালিবার কোনো মানে এটা কোনো সেই সোর্ড না, সেই তরবারি না যে একজন একজনকে উপহার দিয়ে দেবে। এটা একটা ম্যাজিক্যাল সোর্ড, একটা ম্যাজিক্যাল সোর্ড, এবং এর নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে। এই সোর্ড যে পায় তাকে কিছু দায়িত্বকে ফুলফিল করতে হয়, এবং তাকে সেই দায়িত্বটা ফুলফিল করার পরেই সে তার দায়িত্ব থেকে মুক্তি পায়। এবং আর্থার যখন দেখলো যে তার সোর্ডটা ব্যাক হয়ে গেছে, তখন সে বুঝতে পারলো তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা সে পারফর্ম করেছে। As King Arthur knew everything about the lake and the mysterious hand, he also knew why he was given the Excalibur to protect common people with honesty and bravery. He had performed his duties properly, and now the magic sword was taken back so as to release him from duties. এইটাই একটুখানি লেখার, ইনফ্যাক্ট এইটাই প্রশ্নের মতো প্রশ্ন। আমি বলছি, ধীরে ধীরে লিখে নাও, জুম করে মিলিয়ে নাও। আমি পড়ি আর একবার। অ্যাজ কিং আর্থার নিউ এভরিথিং অ্যাবাউট দ্য লেক অ্যান্ড দ্য মিস্ট্রিয়াস হ্যান্ড, রাজা আর্থার ওই লেক এবং সেই হাত, তাদের সেই সম্পর্কে তার সম্পূর্ণ অভিজ্ঞতা ছিল, কারণ রাজা আর্থারকেই তো সেই লেক থেকে সেই হাতটি এসে এক্সক্যালিবার দিয়েছিল। হি অলসো নিউ হোয়াই হি ওয়াজ গিভেন দ্য এক্সক্যালিবার, রাজা আর্থারের এটাও ধারণা ছিল বা এটাও তার আইডিয়া ছিল যে কেন তাকে এক্সক্যালিবারটা দেওয়া হয়েছে। এক্সক্যালিবার কোনো সাধারণ সাদামাটা তরোয়াল নয়, এটা একটা জাদু তরোয়াল। সেই এক্সক্যালিবারটা দেওয়া হয়েছে যেখানে মার্লিন আগেই বলেছে অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দ্য এক্সক্যালিবার। সেই কথাটাই আমরা লিখছি। টু প্রোটেক্ট হাইফেন দিয়ে তাকে কেন এক্সক্যালিবার দেওয়া হয়েছে, হাইফেন দিয়ে টু প্রোটেক্ট কমন পিপল উইথ অনেস্টি অ্যান্ড ব্রেভারি। সে সাধারণ লোককে তার সাহস দিয়ে, তার ন্যায় বিচার দিয়ে রক্ষা করবে। এই জন্যই তাকে এক্সক্যালিবারটা, যেন কোনো ভগবান বা দেবদূত তাকে এক্সক্যালিবারটা অর্পণ করেছে। ঠিক আছে। হি হ্যাড পারফর্মড হিজ ডিউটিস প্রপারলি, আর্থার তার নিজস্ব দায়িত্ব, নিজস্ব যে ডিউটি সেটাকে প্রপারলি পারফর্ম করেছে। সে ন্যায়ের সঙ্গে, সে সততার সঙ্গে, সে সাহসের সঙ্গে সে তার রাজত্বকে রক্ষা করেছে, তার প্রজাদেরকে সে রক্ষা করেছে। অ্যান্ড নাও দ্য ম্যাজিক সোর্ড ওয়াজ টেকেন ব্যাক, আর সে যেহেতু তার কাজকে সে সম্পন্ন করতে পেরেছে, তাই তার কাছ থেকে ম্যাজিক সোর্ডটাকে ব্যাক করে নিয়ে নেওয়া হচ্ছে। সো অ্যাজ টু রিলিজ হিম ফ্রম ডিউটিজ, তাকে এখন তার দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হলো। যদি আর্থার তার দায়িত্ব কমপ্লিট পালন করতে না পারতো, আমরা দেখতাম এই এক্সক্যালিবার এখন রিটার্ন হতো না। এই এক্সক্যালিবার সেই হ্রদে ফেললেও সেই হ্রদ থেকে আবার এক্সক্যালিবারটা রিটার্ন আর্থারের কাছেই ফিরে আসতো। কিন্তু আর্থার তার ডিউটি পারফর্ম করেছে, এই জন্য এক্সক্যালিবার এবার আর্থারকে তার দায়িত্ব থেকে মুক্তি দিল। এই এক্সক্যালিবার আবার নতুন কোনো আর্থার বা আর্থারের মতো আবার অন্য কোনো রাজা যে তার প্রজাদের দুঃখ দুর্দশাকে দূরীকরণে সচেষ্ট হবেন, তার কাছে এক্সক্যালিবার আবার যাবে বা অন্য কোনো নামে তার কাছে এক্সক্যালিবার ধরা দেবে। কিন্তু আর্থারের দায়িত্ব আজকে শেষ হয়েছে, আর্থারের এখন ছুটি, তাই এক্সক্যালিবার তার যেটা আসল ঘর, মানে যে হ্রদ থেকে এক্সক্যালিবার উঠে এসেছিল সেই হ্রদে আবার আমরা দেখছি ফেরত যাচ্ছে। ওকে, এই প্রশ্নের উত্তরটি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আছে কিছু গ্রামার। অ্যাক্টিভিটি 8-1 সেখানে রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে কিছু ক্লজ দেওয়া আছে। এই গ্রামারগুলো এইখানেতে এরকমভাবে জাস্ট বলাই হয়, এভাবে গ্রামার ঠিক হয় না। তাহলেও ঠিক আছে, আমরা বলেওছি যে আমরা গ্রামারের আলাদা টিউটোরিয়াল আনবো, সেখানে এই ব্যাপারগুলো একটুখানি বুঝিয়ে দেওয়ার পরে উত্তরগুলো করব, কিন্তু এখন সে সময় নেই। চলো আমি একবার বলতে যাই, তোমরা একবার দেখে নাও। অ্যাক্টিভিটি 8-এর এতে আছে যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজকে নির্ণয় করতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যেটা পারফর্মড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড
ইট হ্যাজ সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেট অফ দেয়ার ওন। অ্যাডজেক্টিভ ক্লজের নিজস্ব সাবজেক্ট প্রেডিকেট থাকে এবং সেটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, ঠিক আছে। একে রিলেটিভ ক্লজও বলে কারণ এটা রিলেটিভ প্রোনাউনকে ইন্ট্রোডিউস করে। যাই হোক, এ দ্য কিং ইজ ওয়ারিং এ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড, হুইচ ইজ মেড অফ গোল্ড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 2, হি ওয়াকড অন দ্য পাথ দ্যাট ওয়াজ স্টোনি, দ্যাট ওয়াজ স্টোনি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, তোমাকে আন্ডারলাইন করতে হবে দ্যাট ওয়াজ স্টোনি, হুইচ ইজ মেড অফ গোল্ড। তারপরে 3 নম্বরে হি হ্যাজ এ ফ্রেন্ড হু ইজ ভেরি হেল্পফুল, হু ইজ ভেরি হেল্পফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাক্টিভিটি 8-এর বিতে দেওয়া আছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ওই একই ব্যাপার যেটা পারফর্মড অ্যাজ অ্যান অ্যাডভার্ব আর এর নিজস্ব সাবজেক্ট আর প্রেডিকেট আছে। তা এই অ্যাডভার্বিয়াল ক্লজের হচ্ছে নাম্বার 1, হি রিটার্নড হোম হোয়েন ইট ওয়াজ রেনিং, হোয়েন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, শুরু হচ্ছে হোয়েন ইট ওয়াজ রেনিং এটা হচ্ছে পুরোটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য নাইট ফট ইন এ ম্যানার হুইচ ওয়াজ ব্রেভ, ইন এ ম্যানার হুইচ ওয়াজ ব্রেভ এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এমনি কঠিন কিছু না। যাই হোক, নাও এরপর হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। সেটাও হচ্ছে ওই নাউনের মতো পারফর্ম করে আর তার নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে। নাম্বার 1, আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম, দ্যাট হি উইল কাম এটা একটা নাউন ক্লজ। দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি, তো সোজা দ্যাটস ইউ বিহেভ লাইক দিস এইটা একটা নাউন ক্লজ। মাদার ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট হার চাইল্ড ওয়াজ সাকসিডেড, দ্যাট হার চাইল্ড ওয়াজ সাকসিডেড এটা একটা নাউন ক্লজ। অ্যাক্টিভিটি 8-এর ডি, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দেয়ার। এবারে ক্লজ কোনখানে ক্লজ আছে সেটা তোমাকে আন্ডারলাইন করতে হবে এবং কোন রকম ক্লজ সেটা তোমাকে বলতে হবে। নাম্বার 1, হি ওয়াজ এ ম্যান হুম এভরি ওয়ান অ্যাডমায়ার্ড, হুম এভরি ওয়ান অ্যাডমায়ার্ড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, মানে তোমাকে হুম এভরি ওয়ান অ্যাডমায়ার্ড আন্ডারলাইন করো এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 2, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি এটা একটা নাউন ক্লজ, দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। নাম্বার 3, হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাজ দিয়ে আছে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। নাম্বার 4, দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, হোয়ার দিয়ে আছে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। মাই ফ্রেন্ডস টুক মি টু এ গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, হুইচ এটাও একটা অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। ওকে, লাস্ট, দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড এটা একটা হচ্ছে নাউন ক্লজ। অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং, মানে এই প্যাসেজ থেকে তোমাদেরকে ওয়ার্ড খুঁজে বের করতে হবে। এটা ভালো করে পড়া থাকলে তোমরা পারবে, তবে মাঝে মাঝে কিছু মানে এক্স্যাক্ট মানে খুঁজে পাওয়া যায় না, কখনো কখনো সিমিংলি ওয়ার্ড দিয়ে আমাদেরকে এই সমার্থকগুলো করতে হয়। টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং এটা প্রথমেই দেখো, এটার যেটা উত্তর হওয়া উচিত সেটি এখানেতে মানে আমাদের এই পার্ট 3-তে নেই। পার্ট 3-তে যেটা খুব নিয়ারেস্ট মানে যেটা সব থেকে কাছাকাছি সেটা হচ্ছে প্রোটেক্ট, একদম সেকেন্ড লাইনে, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস আছে, প্রোটেক্ট। টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং কোনো জিনিসের উপরে প্রতি কেয়ার করা, যত্ন নেওয়া মানে কিছু কোনো জিনিসকে রক্ষা করা, কাজেই সব থেকে নিয়ারেস্ট হচ্ছে প্রোটেক্ট, ওটাই তোমাকে লিখতে হবে। বি, দ্য স্টেট অফ বিং সাকসেসফুল মানে সাকসেসফুল হওয়ার যে অবস্থা, সফল হওয়ার অবস্থা, এটারও এক্স্যাক্ট ওয়ার্ড এখানে নেই, কিন্তু যেটা এর মধ্যে নিয়ারেস্ট সেটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ড। তুমি দেখবে মোটামুটি প্রথম লাইনেই মাঝখানে আছে পিস অ্যান্ড প্রসপারিটি, প্রসপারিটি হচ্ছে প্রোগ্রেস, সমৃদ্ধি, এই সমৃদ্ধিটাই এটা হচ্ছে নিয়ারেস্ট, কারণ এর আর কোনো কাছে পিঠের ওয়ার্ড এখানে নেই। এটা দ্য স্টেট অফ বিং সাকসেসফুল, সাকসিডেড বা এই ধরনের কোনো ওয়ার্ড নেই, এটা তোমাকে প্রসপারিটিটাই করতে হবে। সি, হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং লয়াল এটা আছে, এটা তোমার ওই লাস্টের লাইনে 64 পাতার লাস্টের লাইনে আগের লাইনে আর্থার্স ডিভোটেড নাইটস, ওই ডিভোটেড যেটা আছে ওই ডিভোটেডটা হবে হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং লয়াল, ডিভোটেড। আর
ডায়েট এটাও আছে। ডায়েট হচ্ছে এই তোমরা দেখো 65 পাতার যেটা সেকেন্ড স্ট্যান্ডার সেকেন্ড লাইনটাই, ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিস্ট বা ডিসিজ, এটা হচ্ছে ডায়েট, ধ্বংস হয়ে যাওয়া বা মরে যাওয়া। ওকে, তাহলে আমাদের কিংস টেলের যা পুরো গল্পটা আমরা পড়লাম, তার বঙ্গানুবাদ করলাম, লাইন বাই লাইন অ্যানালাইসিসও হলো, এবং আমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। কাজে দ্য কিংস টেল আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং আশা করছি তোমরা কিংস টেলটা ভালোভাবে বুঝেছো, এই আর্থারিয়ান লিজেন্ডটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। তাই তোমাদের অসুবিধা থাকবে না এটাই এক্সপেক্ট করছি। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে, উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেই অসুবিধাটাকে দূর করার। ওকে, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, যদি তোমাদের কাজে আসে, তাহলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে তো বললামই, আমাকে জানিও, আমি অবশ্যই সেগুলো দেখব এবং তোমাদের সাহায্য করারও আমি চেষ্টা করব। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের দিনে।